জানাই তোমাদের শিক্ষা দর্পণ চ্যানেলে। আমরা কিছুদিন থেকে ইউনিট ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস করছি। আজকের ক্লাস হলো 10। আজকের ক্লাসে আমরা ইউনিট 9-এর শিক্ষার পরিমাপ ও মূল্যায়ন এই ইউনিট থেকে এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই এমসিকিউ দেখার আগে প্রথমেই তোমরা শিক্ষার পরিমাপ ও মূল্যায়ন এই ইউনিটের বিষয়বস্তু ভিডিওটা আগে দেখে নাও, তারপর এমসিকিউ প্র্যাকটিস করো, দেখবে আরও ভালোভাবে উত্তর দিতে পারবে। এছাড়া এর আগে 8টা ইউনিটের আমার এমসিকিউ করা হয়েছে। প্রত্যেকটা ইউনিটে আলাদা আলাদা প্লেলিস্ট আছে, এখান থেকে তোমরা এই ইউনিট ওয়াইজ এমসিকিউগুলো দেখে নিতে পারো। এছাড়া আমি প্রত্যেকদিন শর্ট ভিডিও আপলোড করে থাকি, তোমরা প্লেলিস্ট থেকে এই শর্ট ভিডিওগুলো দেখে নিতে পারো। এছাড়া আমার টেলিগ্রাম পেজ আছে, তোমরা জয়েন করতে পারো। আর পড়ানো ভালো লেগে থাকলে চ্যানেলটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তাহলে শুরু করা যাক আজকে ইউনিট 9-এ শিক্ষার পরিমাপ ও মূল্যায়ন। এখান থেকে আজকে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। এক নম্বর কোশ্চেন, মেজারমেন্ট বলতে কি বোঝায়? অপশানগুলো কি? ছাত্রদের আচরণের বিশ্লেষণ, বিতে আছে নির্দিষ্ট স্কেলে তথ্য সংগ্রহ, সিতে আছে শিক্ষার্থীদের প্রগতি নির্ধারণ, আর ডিতে আছে মূল্যায়নের ফলাফল ব্যাখ্যা। তাহলে মেজারমেন্ট বলতে কি বোঝায়? মূল্যায়নের ফলাফল ব্যাখ্যা, তাকে মেজারমেন্ট বলে না। শিক্ষার্থীদের প্রগতি নির্ধারণ, এটাও মেজারমেন্ট না। নির্দিষ্ট স্কেলে তথ্য সংগ্রহ, এটাই হলো মেজারমেন্ট। একটা নির্দিষ্ট স্কেল থাকে, সেখানের দ্বারা তথ্যকে সংগ্রহ করাকেই বলা হয় মেজারমেন্ট। তাহলে এটার অ্যান্সার হবে বি। আর মূল্যায়নের ফলাফল ব্যাখ্যা, এটা মেজারমেন্ট না, এটা ইভালুয়েশন। নির্দিষ্ট স্কেলে তথ্য সংগ্রহই হলো মেজারমেন্ট, এটা অ্যান্সার হবে বি। 2 নম্বর কোশ্চেন, মূল্যায়ন বা ইভালুয়েশনের বৈশিষ্ট্য নয়, এখানে বলেছে নয়, কোনটা? মানে ইভালুয়েশন বৈশিষ্ট্য বা মূল্যায়নের বৈশিষ্ট্য না, সেটা বলতে বলেছে। অপশানগুলো কি কি? এ হলো এটি একটি গাণিতিক প্রক্রিয়া, বি আছে এটি মান নির্ধারণ করে, সি আছে একটি সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে, আর ডি আছে এটি শিখন প্রক্রিয়ার উপরে নির্ভর করে। তাহলে মূল্যায়ন বা ইভালুয়েশনের বৈশিষ্ট্য নাকি নির্দিষ্ট শিখন প্রক্রিয়ার উপর নির্ভর করে, এটা মূল্যায়ন করে। নির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ, এটাও মূল্যায়নের বৈশিষ্ট্য। মান নির্ধারণ করে, এটাও মূল্যায়নের বৈশিষ্ট্য। কিন্তু এটি গাণিতিক প্রক্রিয়া, এটা মূল্যায়নের বৈশিষ্ট্য না। তাহলে এটার অ্যান্সার কি হবে? এ। এরপরের কোশ্চেনটা দেখে নিই। তিন নম্বর কোশ্চেন, মূল্যায়ন ও পরিমাপের মধ্যে প্রধান পার্থক্য কী? মানে ইভালুয়েশন অ্যান্ড মেজারমেন্টের মধ্যে পার্থক্যটা কী সেটা জানতে চেয়েছে। এ হলো পরিমাপের মান নির্ধারণ করে, মূল্যায়ন তথ্য সংগ্রহ করে। বিতে আছে পরিমাপ গুণগত, মূল্যায়ন পরিমাণগত। সিতে আছে পরিমাপ সংখ্যাগত, মূল্যায়ন মান নির্ধারক, মান ভিত্তিক। আর ডিতে আছে এরা একে অপরের সমর্থক। তাহলে মূল্যায়ন ও পরিমাপের মধ্যে পার্থক্য কী? মূল্যায়ন হলো সংখ্যাগত, আর ইভালুয়েশন বা মূল্যায়ন হলো মান নির্ধারক। মানে মূল্যায়নের দ্বারা কোনো সংখ্যার পরিমাপ করা হয়, আর ইভালুয়েশনের মাধ্যমে একটা নির্দিষ্ট মান দেওয়া দেয়। তাহলে এটার অ্যান্সার হবে সি। 4 নম্বর কোশ্চেন, অ্যাসেসমেন্টের উদ্দেশ্য কী? অ্যাসেসমেন্টের উদ্দেশ্য কী সেটা জানতে চেয়েছে। 1 নম্বর হলো শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নির্ধারক। বিতে আছে শিক্ষার্থীদের আচরণ পরিবর্তন। সিতে আছে শিক্ষার্থীদের শেখার অগ্রগতি নির্ধারণ। আর ডিতে আছে শিক্ষকের মূল্যায়ন করে। তাহলে মূল্যায়নের উদ্দেশ্য কোনটা? শিক্ষার্থীদের শিখনে অগ্রগতি নির্ধারণ করা। শিক্ষার্থীদের শিখনে ফানে কতটা অগ্রগতি হয়েছে, মানে কতটা উন্নয়ন করেছে, সেটাই নির্ধারণ করাই হলো অ্যাসেসমেন্ট।
শিক্ষার্থীর আচরণ পরিবর্তন বা শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য এগুলো না। অ্যাসেসমেন্টের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থী কতটা অগ্রগতি হয়েছে সেটাকে নির্ধারণ করা। তাহলে এটার অ্যান্সার হবে সি। 5 নম্বর কোশ্চেন, যে মূল্যায়ন শেখার সময় শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে তা হলো, মানে যে মূল্যায়ন শেখার সময় শিক্ষার্থীর দুর্বলতাকে চিহ্নিত করে তা হলো, অপশানগুলো কি? সমষ্টিগত মূল্যায়ন, সমষ্টি মূল্যায়ন, বি আছে রূপান্তরমূলক মূল্যায়ন, সি আছে উপসংহারমূলক মূল্যায়ন, আর ডি আছে গঠনগত মূল্যায়ন। তাহলে শিক্ষণ চলাকালীন শিক্ষার্থীর দুর্বলতা হলে সেগুলো নির্ধারণ করা, মানে চিহ্নিত করা হয়, সেটা কোন মূল্যায়ন? সেটা হলো গঠনগত মূল্যায়ন। গঠনগত মূল্যায়ন বা ফরমেট ইভ্যালুয়েশনের সময় শিক্ষার্থীদের কোনো দুর্বল হচ্ছে কি ঠিকভাবে করতে পারছে কি সেগুলো চিহ্নিত করা হয়। তাহলে এটার অ্যান্সার হবে ডি। 6 নম্বর কোশ্চেন, গঠনগত মূল্যায়ন বা ফরমেটিভ ইভ্যালুয়েশন কবে কার হয়, কবে করা হয়? ফরমেটিভ ইভ্যালুয়েশন কবে করা হয় সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি? এ হলো শিক্ষাবর্ষের শেষে, বি আছে শিক্ষার্থীদের ভর্তির সময়, সি আছে শেখার প্রক্রিয়া চলাকালীন, আর ডি আছে পরীক্ষার পর। তাহলে এটা কি হবে? ফরমেটিভ ইভ্যালুয়েশন শিক্ষাবর্ষের শুরুতে শেষে, মানে শিক্ষাবর্ষের শেষে কোনো দিন ফরমেটিভ ইভ্যালুয়েশন হয় না, এটা সাবমেটিভ ইভ্যালুয়েশন হয়। ভর্তির সময় এটা প্লেসমেন্ট ইভ্যালুয়েশন হয়, মানে কীভাবে ভর্তি হবে সেটা প্লেসমেন্ট, কিন্তু শিখন প্রক্রিয়া চলাকালীন এই টাইমে ফরমেটিভ ইভ্যালুয়েশন হয়। তাহলে এটার অ্যান্সার হবে সি। তোমরা আগে ফরমেটিভ সাবমেটিভ ইভ্যালুয়েশনের ভিডিওগুলো দেখে নেবে, তারপরে করবে, দেখবে আরও ভালোভাবে করতে পারবে। 7 নম্বর কোশ্চেন, সমষ্টিগত মূল্যায়ন মানে সমষ্টি মূল্যায়ন বা সাবমেটিভ ইভ্যালুয়েশন প্রধান উদ্দেশ্য কী? সাবমেটিভ ইভ্যালুয়েশনের প্রধান উদ্দেশ্য কী সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি? এ হলো শেখার পদ্ধতি পরিবর্তন, বি আছে শেখার চূড়ান্ত সাফল্য নির্ধারক, সি আছে প্রশ্নপত্র তৈরি করা, এবং ডি আছে ক্লাসে শেখার পরিবেশ সৃষ্টি। তাহলে সাবমেটিভ ইভ্যালুয়েশনের উদ্দেশ্য কী? শিক্ষার্থীদের চূড়ান্ত ফলাফল নির্ধারণ করা। শিক্ষার্থীদের চূড়ান্ত ফলাফল নির্ধারণ করা হয়, যে বার্ষিক পরীক্ষাটা হয়, এটা হলো সাবমেটিভ ইভ্যালুয়েশন। তাহলে এটার অ্যান্সার হবে বি। আর বাদবাকি যেগুলো আছে অপশানগুলো, এগুলো ফরমেটিভ ইভ্যালুয়েশনের বৈশিষ্ট্য। 8 নম্বর কোশ্চেন, অ্যাসেসমেন্ট শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এই অ্যাসেসমেন্ট শব্দটি কোন ভাষা থেকে এসেছে সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি? ল্যাটিন ভাষা, বি আছে গ্রিক ভাষা, সি আছে ইংরেজি ভাষা, আর ডি আছে ফরাসি ভাষা। তাহলে অ্যাসেসমেন্ট শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এটা ল্যাটিন ভাষা থেকে অ্যাসেসমেন্ট শব্দটি এসেছে। তাহলে এটার অ্যান্সার হবে এ। 9 নম্বর কোশ্চেন, যে মূল্যায়নে নম্বর বা গ্রেড প্রদান করা হয় না তাকে কি বলে? যে পরীক্ষার মূল্যায়নে কোনো গ্রেড প্রদান করা হয় না তাকে কি বলা হয়? অপশানগুলো কি? অবিভাজন মূল্যায়ন বা নন গ্রেড ইভ্যালুয়েশন, বি আছে গঠনগত মূল্যায়ন, সি আছে অন্তর্বর্তী মূল্যায়ন, আর ডি আছে মানসিক মূল্যায়ন। তাহলে যে মূল্যায়নে গ্রেড প্রদান করা হয় না তাকে কি বলা হয়? নন গ্রেড ইভ্যালুয়েশন, মানে অবিভাজন মূল্যায়ন। এটার অ্যান্সার হবে এ। 10 নম্বর কোশ্চেন, ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন মূলত কোন উদ্দেশ্যে ব্যবহার করা হয়? এই যে ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন কোন উদ্দেশ্যে ব্যবহার করা হয়? অপশানগুলো কি? ফলাফল প্রকাশে, বি আছে শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিতকরণে, সি আছে শিক্ষক মূল্যায়নে, আর ডি আছে পাঠ পরিকল্পনায়। তাহলে ডায়াগনস্টিক মানে ইভ্যালুয়েশন কখন ব্যবহার করা হয়? এটা হলো শিক্ষার্থীর দুর্বলতা চিহ্নিতকরণের জন্য ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন করা হয়। ফরমালিটি ইভ্যালুয়েশনের পর শিক্ষার্থীর যদি দুর্বলতা থাকে তা চিহ্নিত করার জন্য ডায়াগনস্টিক ইভ্যালুয়েশনের মাধ্যমে রিমেডিয়াল টিচিং দেওয়া হয়। তাহলে এটার অ্যান্সার হবে বি। 11 নম্বর কোশ্চেন, মূল্যায়ন বা ইভ্যালুয়েশন প্রক্রিয়া কোনটি অন্তর্ভুক্ত নয়? এখানে বলেছে নয় বলেছে। অপশানগুলো কি? তথ্য সংগ্রহ, পরিমাপ, বিশ্লেষণ, নীতি নির্ধারণ।
তাহলে ইভ্যালুয়েশনে তথ্য সংগ্রহ করা হয়, পরিমাপও করা হয়, বিশ্লেষণও করা হয়, কিন্তু নীতি নির্ধারণ করা হয় না। তাহলে এটার অ্যান্সার হবে ডি। নন রেফারেন্ট টেস্ট এনআরটি প্রধান বৈশিষ্ট্য হলো, মানে নন রেফারেন্ট টেস্টের বৈশিষ্ট্য কি? অপশানগুলো দেখে নিই। এ হলো সকল শিক্ষার্থী একটি নির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী বিচার করা। বি আছে শিক্ষার্থীদের পারফরমেন্স অন্যদের সঙ্গে তুলনা করা। সি আছে শিক্ষার্থীদের দুর্বলতা শনাক্ত করা হয়। আর ডি আছে শিক্ষার্থীদের শেখার চাহিদা মূল্যায়ন করা হয়। তাহলে নন রেফারেন্স টেস্টে কী করা হয়? নন রেফারেন্স টেস্টে শিক্ষার্থীর পারফরমেন্স অন্যদের সঙ্গে তুলনা করা হয়। কোনো শিক্ষার্থী পারফরমেন্স অন্য তুলনায় কতটা পেয়েছে সেটাকে তুলনা করাই হলো নন রেফারেন্স টেস্ট। তাহলে এটার অ্যান্সার হবে বি। 13 নম্বর কোশ্চেন। ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট সাধারণত ব্যবহার হয়, ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট কিসের জন্য ব্যবহার হয় সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি? এ হলো প্রতিযোগিতামূলক পরীক্ষায়। বি আছে নির্দিষ্ট শেখার লক্ষ্য অর্জনের পরিমাপে। সি আছে মেধা যাচাই, জাতীয় মেধা যাচাইয়ে। আর ডি আছে ছাঁটাই পরীক্ষা। তাহলে ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট কিসের জন্য ব্যবহার করা হয়? নির্দিষ্ট শেখার লক্ষ্য অর্জন পরিমাপের জন্য। নির্দিষ্ট শেখার লক্ষ্য অর্জন পরিমাপের জন্য ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট ব্যবহার করা হয়। ক্রাইটেরিয়া মানে আগে থেকে ফিক্স করা থাকে, এই ক্রাইটেরিয়া ফুলফিল হলে তবে সে পাস করবে। এর জন্য ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট একটি নির্দিষ্ট শেখার লক্ষ্য অর্জনের পরিমাপ করা হয়। তাহলে এটার অ্যান্সার হলো বি। 14 নম্বর কোশ্চেন। এবার আমরা দেখব ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট এবং নন রেফারেন্স টেস্টের মধ্যে প্রধান পার্থক্য কী। নন রেফারেন্স টেস্ট এবং ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্টের পার্থক্য। অপশানগুলো দেখে নিই। এ হলো সিআরটি নম্বর দেয়, এনআরটি দেয় না। বি আছে এনআরটি মানদণ্ড ভিত্তিক, সিআরটি তুলনামূলক। সি আছে এনআরটি তুলনামূলক, সিআরটি মানদণ্ড ভিত্তিক। আর ডি আছে এনআরটি সাবজেক্টিভ আর সিআরটি হলো অবজেক্টিভ। তাহলে এটার পার্থক্য কী হবে? মানে ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট তুলনামূলক, মানে একজনের সঙ্গে আরেকজনের তুলনা করে, কিন্তু নন রেফারেন্স টেস্ট তুলনামূলক, আর ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট মানদণ্ড ভিত্তিক, একটা নির্দিষ্ট ফিক্স মান থাকে তার উপরে মানে বিচার করে সে পাস করলো কি ফেল করলে সব নির্বাচন করে। তাহলে ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট মানদণ্ড ভিত্তিক আর নন রেফারেন্স টেস্ট এটা তুলনামূলক। তাহলে এটার অ্যান্সার হবে সি। 15 নম্বর কোশ্চেন। পাস অর ফেল নির্ধারণে কোন ধরনের মূল্যায়ন বেশি কার্যকর? এখানে কার্যকর বলছে, কোন ধরনের নির্বাচনের জন্য কোন ধরনের মূল্যায়ন বেশি কার্যকর সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি? এ হলো নর্মস রেফারেন্স টেস্ট। বি আছে ডায়াগনস্টিক টেস্ট। সি আছে ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট। আর ডি আছে সাবমিটিভ ইভ্যালুয়েশন বা টেস্ট। তাহলে কোন ধরনের মূল্যায়নে পাস ফেল নির্ধারণের জন্য বেশি কার্যকর? আমি অনেকবার বললাম, এটার অ্যান্সার হবে ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট। ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্টে পাস ফেল নির্ধারণের জন্য বেশি কার্যকর। সাবমিটিভ ইভ্যালুয়েশনেও পাস ফেল নির্বাচন করে, কিন্তু শুধু পাস ফেল দেখে না, তার সঙ্গে অনেক কিছু দেখা হয়, তার জন্য এটার অ্যান্সার হবে সি। 16 নম্বর কোশ্চেন। প্রি অ্যাসেসমেন্ট সাধারণত কোন পর্যায়ে ব্যবহার হয়? মানে প্রি অ্যাসেসমেন্ট কোন পর্যায়ে ব্যবহার হয় সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কী কী? এ হলো শিক্ষার শুরুতে। বি আছে শিক্ষার মাঝে। সি আছে শিক্ষার শেষে। আর ডি আছে ফলাফল ঘোষণার পর। তাহলে প্রি অ্যাসেসমেন্ট কখন ব্যবহার করা হয়? এটা হলো শিক্ষার শুরুতে। শিক্ষার শুরুতে প্রি অ্যাসেসমেন্ট বা প্লেসমেন্ট ইভ্যালুয়েশন এইটা করা হয়। তাহলে এটা অ্যান্সার হবে এ। 17 নম্বর কোশ্চেন। কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন মানে সিসিই বলতে কি বোঝায়? অপশানগুলো কি? এ হলো শুধুমাত্র বছরের শেষের পরীক্ষা। বি আছে শুধুমাত্র আচরণগত মূল্যায়ন।
সি আছে ধারাবাহিক ও সর্বাঙ্গীন মূল্যায়ন, এবং ডি আছে এককালীন মূল্যায়ন। তাহলে কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন মানে সিসিই বলতে কী বোঝায়, এখানেই বোঝা যাচ্ছে কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন মানে কী বোঝাচ্ছে, ধারাবাহিক ও সামগ্রিক মূল্যায়নকে বলা হয় কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। তাহলে এটার অ্যান্সার কী হবে, এটার অ্যান্সার হবে সি। 18 নম্বর কোশ্চেন, নিচের কোনটি গঠনমূলক মূল্যায়নের উদাহরণ? কোনটা গঠনমূলক মূল্যায়নের উদাহরণ সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি, এ হলো বার্ষিক পরীক্ষা, বি আছে ভর্তির পরীক্ষা, সি আছে প্রতিদিন হোমওয়ার্ক মূল্যায়ন, আর ডি আছে মেধা তালিকা প্রস্তুতিকরণ। তাহলে কোনটা গঠনগত মূল্যায়ন উদাহরণ, এটা হবে প্রতিদিন হোমওয়ার্ক মূল্যায়ন করা। প্রতিদিন হোমওয়ার্ক মূল্যায়ন করাই হলো মানে ফর্মেটিভ ইভ্যালুয়েশন, এটাই হলো প্রতিদিন হোমওয়ার্ক মূল্যায়নই হলো গঠনগত মূল্যায়নের উদাহরণ। তাহলে এটার অ্যান্সার সি। আর ভর্তির পরীক্ষা বার্ষিক পরীক্ষা যে সাবমিটিভ ইভ্যালুয়েশন, ভর্তির পরীক্ষা এটা প্লেসমেন্ট ইভ্যালুয়েশন, আর মেধা তালিকা এটা সাবমিটিভের মধ্যে পড়বে। মেধা তালিকা প্রস্তুত করলো বা মানে ওভারঅল একটা রেটিং দিচ্ছে, সেটা সাবমিটিভের মধ্যেই পড়বে। আর ফর্মেটিভের মধ্যে মানে গঠনগত মূল্যায়ন, তাহলে এটার অ্যান্সার হবে সি, প্রতিদিন হোমওয়ার্ক মূল্যায়ন করা। 19 নম্বর কোশ্চেন, যে মূল্যায়নে শিক্ষার্থীর শেখার প্রক্রিয়ার পর্যবেক্ষণ করা হয় সেটি হলো মানে যে মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়া পর্যবেক্ষণ করছে সেটাকে কি বলে? অপশানগুলো কি, সাবমিটিভ ইভ্যালুয়েশন, বি আছে ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন, সি আছে ফাইনাল ইভ্যালুয়েশন, আর ডি আছে প্রসেস ইভ্যালুয়েশন। মানে তাহলে এটা কি, এটার অ্যান্সার কী হবে, যে মূল্যায়ন শিক্ষার্থী শেখার প্রক্রিয়া পর্যবেক্ষণ করছে, কোনো জিনিসকে পর্যবেক্ষণ করে, এটা কি হবে, এটা হবে প্রসেস ইভ্যালুয়েশন। প্রসেস ইভ্যালুয়েশনের মধ্যে কিছু করলো তারপর মানে দেখলো এই প্রসেসে চলে, এটাকে বলা হয় প্রসেস ইভ্যালুয়েশন। কোনো জিনিস পর্যবেক্ষণ করার পর মূল্যায়ন করা হয় সেটাকে বলা হয় প্রসেস ইভ্যালুয়েশন। তাহলে এটার অ্যান্সার হবে ডি। 20 নম্বর কোশ্চেন, নিচের কোনটি অর্জনমূলক পরীক্ষা মানে অ্যাচিভমেন্ট টেস্টের উদাহরণ? কোনটা অ্যাচিভমেন্ট টেস্টের উদাহরণ সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি, আইকিউ টেস্ট, বি আছে বার্ষিক পরীক্ষা, সি আছে অ্যাপটিটিউড টেস্ট, আর ডি আছে পার্সোনালিটি টেস্ট। তাহলে অ্যাচিভমেন্ট টেস্টের উদাহরণ কি, বার্ষিক পরীক্ষা। বার্ষিক পরীক্ষা হলো অ্যাচিভমেন্ট টেস্টের উদাহরণ। এটার অ্যান্সার হবে বি। 21 নম্বর কোশ্চেন, অ্যাপটিটিউড টেস্ট প্রধান উদ্দেশ্য কী? অ্যাপটিটিউড টেস্টের প্রধান উদ্দেশ্য কী সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি, এ হলো পূর্বজ্ঞান যাচাই করা, বি আছে শিক্ষার ফলাফল মাপা, সি আছে ভবিষ্যৎ শেখার সক্ষমতা যাচাই করা, আর ডি আছে আচরণ বিশ্লেষণ। তাহলে অ্যাপটিটিউড টেস্টের উদ্দেশ্য কি, ভবিষ্যৎ শেখার সক্ষমতা যাচাই করা, এটাই হলো অ্যাপটিটিউড টেস্ট। 22 নম্বর কোশ্চেন, নিচের কোনটি অ্যাপটিটিউড টেস্টের উদাহরণ? এখানে এই যে উদাহরণগুলো আছে তার মধ্যে কোনটা অ্যাপটিটিউড টেস্টের উদাহরণ সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি, আইকিউ টেস্ট, বি আছে বার্ষিক পরীক্ষা, সি আছে আগ্রহ যাচাইয়ের পরীক্ষা, আর ডি আছে নৈতিকতা টেস্ট। তাহলে কোনটা অ্যাপটিটিউড টেস্টের উদাহরণ? এটা হলো আইকিউ টেস্ট। আইকিউ টেস্ট হলো একটি অ্যাপটিটিউড টেস্টের উদাহরণ। তাহলে এটার অ্যান্সার হলো এ। 23 নম্বর কোশ্চেন, অ্যাপটিটিউড টেস্ট প্রধানত কোন ধরনের মূল্যায়নের জন্য ব্যবহার হয়? কোন ধরনের মূল্যায়নের জন্য আমরা অ্যাপটিটিউড টেস্টকে ব্যবহার করব সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি, গঠনমূলক মূল্যায়নের জন্য, বি আছে সম্ভাব্যতা যাচাই, সে আছে উপসংহারমূলক, আর ডি আছে আচরণগত। তাহলে কোন ধরনের মূল্যায়নের জন্য অ্যাপটিটিউড টেস্ট ব্যবহার করা হয়? এটা হলো সম্ভাব্যতা যাচাইয়ের জন্য অ্যাপটিটিউড টেস্ট ব্যবহার করা হয়। তাহলে এটার অ্যান্সার হবে বি। 24 নম্বর কোশ্চেন, নিচের কোনটি অ্যাপটিটিউড টেস্টের বৈশিষ্ট্য? এবার বলেছে অ্যাপটিটিউড টেস্টের বৈশিষ্ট্য কোনটা সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি, এ হলো এটি সম্পূর্ণ বস্তুনিষ্ঠ মানে অবজেক্টিভ, বি আছে
এটি নির্দিষ্ট বিষয়ের উপর দৃষ্টিভঙ্গি নির্ণয় করে। সে আছে এটি শেখার ফলাফল মূল্যায়ন করে। আর ডি আছে এটি শুধুমাত্র লিখিত পরীক্ষা। তাহলে অ্যাপটিটিউড টেস্টের বৈশিষ্ট্য কী? এটি নির্দিষ্ট বিষয়ের উপর দৃষ্টিভঙ্গি নির্ণয় করা। এটাই হলো অ্যাপটিটিউড টেস্ট। এটার অ্যান্সার তাহলে বি। 25 নম্বর কোশ্চেন। 25 নম্বর কোশ্চেন হলো নিচের কোনটি ইন্টারেস্ট টেস্টের মাধ্যমে বোঝা যায়? এতক্ষণ আমরা বললাম অ্যাপটিটিউড টেস্ট, এবার দেখবো আমরা ইন্টারেস্ট টেস্ট। কোনটার মাধ্যমে ইন্টারেস্টটা মানে এটা যে ইন্টারেস্ট টেস্ট সেটা বোঝা যায়? অপশানগুলো কি? শিক্ষার্থী কেমন শেখে, মানে শিক্ষার্থীরা কেমনভাবে শিখছে। বিয়েরটা হলো শিক্ষার্থী কি শিখছে। সে আছে শিক্ষার্থী কি শিখতে চায় বা কোন বিষয়ে আগ্রহী। আর ডি আছে শিক্ষার্থীদের আচরণগত সমস্যা। তাহলে ইন্টারেস্ট টেস্টের মধ্যে কোনটাকে ইন্টারেস্টেড বলবো? এটা অ্যান্সার হবে সি। শিক্ষার্থী কী শিখতে চায় এবং কোন বিষয়ে আগ্রহী, মানে কোন বিষয়ে ছাত্রছাত্রী আগ্রহী বেশি তার উপর নির্ভর করে। তাহলে এটার অ্যান্সার হবে সি। 26 নম্বর কোশ্চেন। নিচের কোন একটি পরীক্ষা রিলায়েবিলিটি নির্দেশ করে, মানে কোন পরীক্ষায় রিলায়েবিলিটিকে নির্দেশ করে সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি? পরীক্ষা কত সহজ। বি আছে ফলাফল বারবার একই আসা। সি আছে প্রশ্নের সংখ্যা। আর ডি আছে শিক্ষকের মতামত। তাহলে রিলায়েবিলিটি নির্দেশ করে কিসে? রিলায়েবিলিটি নির্দেশ করে পরীক্ষার মানে ফলাফল বারবার একই আসা। কোনো পরীক্ষা করার পর কেউ যদি 10 পায়, দ্বিতীয়বার পরীক্ষা করার পরেও মানে 15 দিন পর তার পরীক্ষা করলো সেও 10ই পেলো বা 9 পেলো, এরকম টাইপের যদি পায়, মানে 10-এর মধ্যে 10ই পেলো বা 10-এর মধ্যে বা 9 পেলো, এরকম টাইপের যদি পায় তখন তাকে বলা হয় সেই পরীক্ষা মানে প্রশ্নটা ছিল রিলায়েবল, মানে এর জন্য বলা হয় এটার অ্যান্সার হবে বি। আমি যখন রিলায়েবিলিটি ভ্যালিডিটি পড়েছিলাম তখন অনেক উদাহরণ দিয়ে বলেছিলাম, তোমরা আগে রিলায়েবিলিটি ভ্যালিডিটির ভিডিওটা দেখে নেবে, তারপরে করবে, দেখবে আরও ভালোভাবে এই অ্যান্সারগুলো দিতে পারবে। এরপরে কোশ্চেন 27 নম্বরের কোশ্চেন। রিলায়েবিলিটি অ্যান্ড ভ্যালিডিটি মধ্যে পার্থক্য। এবার আমরা দেখব রিলায়েবিলিটি ও ভ্যালিডিটির মধ্যে পার্থক্যটা কী। অপশানগুলো কি? এ হলো উভয়ই একই জিনিস। বি আছে রিলায়েবিলিটি মান সঠিকতা আর ভ্যালিডিটির মান ধারাবাহিকতা। সি আছে রিলায়েবিলিটির মান ধারাবাহিকতা, ভ্যালিডিটির মান সঠিকতা। আর ডি আছে রিলায়েবিলিটির মান গতিশীল আর ভ্যালিডিটির মান কার্যকারিতা। তাহলে আমরা কি জানি? রিলায়েবিলিটির মান ধারাবাহিক থাকে কিন্তু ভ্যালিডিটি সঠিক থাকে। কারণ রিলায়েবল হলে একটা জিনিস করলে বারবার একই রকম হবে, কিন্তু ভ্যালিডিটির মধ্যে অ্যাকুরেসিটা বেশি থাকবে। তাহলে এটার অ্যান্সার হবে সি। 28 নম্বর কোশ্চেন। যদি একটি প্রশ্নপত্র গণিত দক্ষতা মাপার কথা অথচ তা সাধারণ জ্ঞান মাপে, তাহলে এর মানে একটা পরীক্ষায় প্রশ্নে গণিত মাপার কথা কিন্তু সাধারণ জ্ঞান মাপছে, তাহলে এটা কি বলবো? অপশানগুলো কি কি? অপশানগুলো হলো 1 নম্বর অপশান হলো ভ্যালিডিটি আছে রিলায়েবিলিটি নেই। বি আছে রিলায়েবিলিটি আছে ভ্যালিডিটি নেই। বি আছে ভ্যালিডিটি বেশি। আর ডি আছে দুটোই আছে। তাহলে এটার অ্যান্সার কী হবে? এটা হবে রিলায়েবিলিটি আছে কিন্তু ভ্যালিডিটি তার মধ্যে নেই, মানে বারবার একই অ্যান্সার আসছে, মানে একই নাম্বার পাচ্ছে কিন্তু সেটা যথাযোগ্যতা নয়। এর জন্য এটার অ্যান্সার হবে বি। এটার অ্যান্সার তাহলে বি। এরপরে কোশ্চেনটা দেখে নিই। উনত্রিশ নম্বর কোশ্চেন। ভ্যালিডিটি সাধারণত প্রকারভেদ নয়। কোনটা ভ্যালিডিটি প্রকারভেদ নয় সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি? কন্টেন্ট ভ্যালিডিটি। বি আছে কনস্ট্রাক্ট ভ্যালিডিটি। সি আছে প্রেডিক্টেড ভ্যালিডিটি। আর ডি আছে পার্সোনাল ভ্যালিডিটি। তাহলে কোনটা ভ্যালিডিটি প্রকারভেদ নয়? এটা হবে পার্সোনাল ভ্যালিডিটি। পার্সোনাল ভ্যালিডিটি বলে আমরা কোনো ভ্যালিডিটি প্রকারভেদ পড়িনি। আমরা কী কী বলেছেন? কন্টেন্ট ভ্যালিডিটি, ক্রাইটেরিয়া ভ্যালিডিটি। ক্রাইটেরিয়া ভ্যালিডিটি আবার দুটো ভাগ, কনকারেন্ট ভ্যালিডিটি, প্রেডিক্টেড ভ্যালিডিটি অ্যান্ড কনস্ট্রাক্ট ভ্যালিডিটি। এগুলো আমরা ভাগ পড়েছিলাম, কিন্তু পার্সোনাল ভ্যালিডিটি বলে আমরা কোনো ভাগ আমরা পড়িনি। তাহলে এটার অ্যান্সার হবে ডি। তোমরা এই ভ্যালিডিটি অ্যান্ড রিলায়েবিলিটির ভিডিওটা একটু ভালো করে দেখে নিও। 30 নম্বর কোশ্চেন। রিলায়েবিলিটির প্রকারভেদ নয়, এতক্ষণ বললাম ভ্যালিডিটি, এবার রিলায়েবিলিটির প্রকারভেদ কোনটা নয় সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি? টেস্ট, রিটেস্ট। বি আছে স্পিড হাফ।
সি আছে প্যারালাল ফর্ম, আর ডি আছে ফেস ভ্যালিডিটি। তাহলে কোনটা রিলায়েবিলিটির ভাগ নয়? এটা হবে ফেস ভ্যালিডিটি। ফেস ভ্যালিডিটি হলো ভ্যালিডিটির ভাগ, এটা রিলায়েবিলিটির ভাগ নয়। টেস্ট ডে টেস্ট, স্পিড হাব, প্যারালাল ফর্ম এগুলো হলো রিলায়েবিলিটির ভাগ, কিন্তু ফেস ভ্যালিডিটি হলো ভ্যালিডিটির ভাগ, রিলায়েবিলিটির ভাগ না। তাহলে এটার অ্যান্সার হবে ডি। 31 নম্বর কোশ্চেন, বিনি সিমন পরীক্ষার প্রথম চালু করেছিল কবে? এই যে বিনি সিমনের পরীক্ষাটা কবে প্রথম চালু করেছিল? অপশানগুলো কি? 1 নম্বর অপশান হলো 1905 সালে, বি আছে 1916 সালে, সি আছে 1920 সালে, আর ডি আছে 1935 সালে। তাহলে বিনি সিমনের পরীক্ষা কবে চালু হয়েছিল? 1905 সালে। তো এটার অ্যান্সার হবে এ। 32 নম্বর কোশ্চেন, স্ট্যানফোর্ড বিনে বুদ্ধির অভিক্ষা কে উন্নয়ন করে? এই যে স্ট্যানফোর্ড বিনে বুদ্ধির অভিক্ষাকে কে উন্নয়ন করেছিল? অপশানগুলো কি? 1 নম্বর অপশন হলো থর্নডাইক, বি আছে লুইস টলম্যান, সি আছে উইলিয়াম স্টার্ন, আর ডি আছে হার্ডওয়ার্ড গার্ডেনার। তাহলে কে উন্নয়ন করে স্ট্যানফোর্ড বিনের অভিক্ষাকে কে উন্নয়ন করেছে? লুইস টলম্যান। এই লুইস টলম্যান স্ট্যানফোর্ড বিনের অভিক্ষাকে উন্নত করেছিল। প্রথমে হয়েছিল বিনে সিমন, এই বিনে সিমনের অভিক্ষাকে সংস্কার করে হয়েছিল স্ট্যানফোর্ড বিনের অভিক্ষা, আর এটাকে উন্নয়ন করেছিল লুইস টলম্যান। তাহলে এটার অ্যান্সার হবে বি। এরপরে কোশ্চেনটা দেখে নিই। নম্বর কোশ্চেন, র্যাভেজ স্ট্যান্ড প্রোগ্রেসিভ ম্যাট্রিক মানে SPM কী ধরনের বুদ্ধিমত্তার পরীক্ষা? র্যাভেজ স্ট্যান্ড প্রোগ্রেসিভ ম্যাট্রিক কোন ধরনের বুদ্ধির পরীক্ষা? অপশানগুলো কি? এ হলো মৌখিক, বি আছে অলিখিত পারফরমেন্স, সি আছে ব্যক্তিত্বমূলক, আর ডি আছে আচরণমূলক। তাহলে র্যাভেজ স্ট্যান্ড প্রোগ্রেসিভ ম্যাট্রিক কোন ধরনের বুদ্ধি? এটা হলো অলিখিত ও পারফরমেন্স অভিক্ষা হলো র্যাভেজ স্ট্যান্ড প্রোগ্রেসিভ ম্যাট্রিক টেস্ট। তাহলে এটার অ্যান্সার হবে বি। আমি যখন ইন্টেলিজেন্ট পড়িয়েছিলাম তখন কোনটা ভার্বাল টেস্ট কোনটা নন ভার্বাল ইন্টেলিজেন্ট টেস্ট সেগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে বলে দিয়েছিলাম। তোমরা ইন্টেলিজেন্ট টেস্টের ভিডিওটা দেখে নিতে পারো। 34 নম্বর কোশ্চেন, স্ট্যানফোর্ড বিনে পরীক্ষা কোন পরীক্ষার উপর ভিত্তি করে তৈরি হয়? এই যে স্ট্যানফোর্ড বিনের পরীক্ষাটা কোন পরীক্ষার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? অপশানগুলো কি? থর্নডাইকের টেস্ট, বি আছে র্যাভেজ ম্যাট্রিক, সি আছে বিনে সিমন টেস্ট, আর ডি আছে ভেসলার টেস্ট। তাহলে স্ট্যানফোর্ড বিনের পরীক্ষা মানে কোন পরীক্ষার উপর ভিত্তি করেছিল? এটা হলো বিনে সিমন টেস্টের উপর ভিত্তি করে স্ট্যানফোর্ড বিনের টেস্টটা তৈরি হয়েছিল। বিনে সিমনের টেস্ট কবে হয়েছিল? 1905 সালে, আর স্ট্যানফোর্ড বিনের টেস্ট হয়েছিল 1916 সালে। তোমরা এটা মনে রাখবে। 35 নম্বর কোশ্চেন, প্রজেক্টিভ টেস্টের একটি উদাহরণ কি? এই যে প্রজেক্টিভ টেস্ট এগুলোর মধ্যে কোনটা প্রজেক্টিভ টেস্টের উদাহরণ সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি? এ হলো স্ট্যানফোর্ড বিনের টেস্ট, বি আছে MMPI, সি আছে রোসা ইনবক্স টেস্ট, আর ডি আছে ভেসলার টেস্ট। তাহলে কোনটা প্রজেক্টিভ টেস্ট? রোসা ইনবক্স টেস্ট। এটা একটা প্রজেক্টিভ টেস্ট মানে ব্যক্তিত্ব টেস্ট হলো রোসা ইনবক্স টেস্ট। এটার অ্যান্সার হবে তাহলে সি। 36 নম্বর কোশ্চেন, MMPI এর সম্পূর্ণ রূপ কী? মানে MMPI এর ফুল ফর্মটা কি সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি? এ হলো মিনেসোটা মেন্টাল পার্সোনালিটি ইনবক্স ইন্ডেক্স, বি আছে মিনেসোটা মাল্টিফেজ পার্সোনালিটি ইনভেন্টারি, সি আছে মেন্টাল মেজারমেন্ট পার্সোনালিটি ইন্ডিকেটার, আর ডি আছে মাল্টিপল মডেল পার্সোনালিটি ইনভেন্টারি। তাহলে MMPI ফুল ফর্ম কি? মিনেসোটা মাল্টিফেজ পার্সোনালিটি ইনভেন্টারি। এটার অ্যান্সার হবে বি। 37 নম্বর কোশ্চেন, আইজেঙ্কের পার্সোনালিটি থিওরিকে কয়টি মাত্রা রয়েছে? এই যে আইজেঙ্কের পার্সোনালিটি থিওরির কটি মাত্রা আছে সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি? এ হলো 2টো, বি আছে 3টে, সি আছে 4টে, আর ডি আছে 5টা। তাহলে আইজেঙ্কের পার্সোনালিটি থিওরির কটা মাত্রা আছে? এটা আছে 3টে। 3টে মাত্রা কি? এক্সট্রোভার্সন, নিউরোটিসিজম অ্যান্ড সাইকোটিসিজম। এই 3টে মাত্রা নিয়ে আইজেঙ্কের পার্সোনালিটি থিওরি
গঠিত হয়েছিল? এক্সট্রাভার্সন, নিউরোটিসিজম অ্যান্ড সাইকোটিসিজম। তাহলে এটার অ্যান্সার হবে বি। আইজ্যাক যখন পড়িয়েছিলাম তখন 3টে মাত্রা আমি পরিষ্কার করে বলে দিয়েছিলাম, তোমরা আইজ্যাকের ভিডিওটা একটু দেখে নিও। 38 নম্বর কোশ্চেন, নিচের কোনটি একটি রুচি যাচাইয়ের পরীক্ষা? নিচের কোনটি একটা রুচি যাচাইয়ের পরীক্ষা তা জানতে চেয়েছে। অপশানগুলো কি? এ হলো স্ট্যানফোর্ড বিনেট টেস্ট, বি আছে MMPI, সি আছে ইন্টারেস্ট স্ট্রং ইন্টারেস্ট ইনভেন্টারি, আর ডি আছে রোসা ইনবক্স টেস্ট মানে রোসা টেস্ট। তাহলে কোনটা রুচি যাচাইয়ের পরীক্ষা? এটা হলো স্ট্রং ইন্টারেস্ট ইনভেন্টারি। স্ট্রং ইন্টারেস্ট ইনভেন্টারি টেস্ট একটা রুচি যাচাইয়ের অভিক্ষা বা পরীক্ষা। এটার অ্যান্সার তাহলে সি। 39 নম্বর কোশ্চেন, ইন্টারেস্ট ইনভেন্টারি কোন ধরনের পরীক্ষা? এই যে ইন্টারেস্ট ইনভেন্টারি এটা কোন ধরনের পরীক্ষা? অপশানগুলো কি? 1 নম্বর হলো আত্মমূল্যায়ন ভিত্তিক প্রশ্নমালা, বি আছে ব্যক্তিত্ব যাচাইয়ের পরীক্ষা, সি আছে মানসিক বুদ্ধিমত্তা নির্ধারণের পরীক্ষা, আর ডি আছে আচরণমূলক অবলোকন পরীক্ষা। তাহলে ইন্টারেস্ট ইনভেন্টারি কী ধরনের পরীক্ষা? এটা হলো আত্মমূল্যায়ন ভিত্তিক প্রশ্নমালা। 40 নম্বর কোশ্চেন, র্যাভেন্স টেস্ট কী পরিমাপ করে? এই যে র্যাভেন্সের টেস্টটা কী পরিমাপ করে? অপশানগুলো কি? ভাষাগত দক্ষতা, বি আছে সামাজিক বুদ্ধিমত্তা, ডি আছে বিমূর্ত যুক্তি ও চিন্তাশক্তি, আর ডি আছে আবেগীয় বুদ্ধিমত্তা। তাহলে র্যাভেন্স টেস্ট কী করে? এটা হবে বিমূর্ত যুক্তি ও চিন্তা শক্তি, এটা মেজার করে মানে এটা পরিমাপ করে। বিমূর্ত যুক্তি ও চিন্তা শক্তি র্যাভেন্সের টেস্টে মেজার মানে পরিমাপ করে। এটার অ্যান্সার হবে তাহলে সি। এরপরে কোশ্চেনটা দেখে নিই। কোশ্চেন, পিকক মডেল কোন দেশে প্রাথমিকভাবে গ্রহণ করা হয়? এই যে পিকক মডেল কোন দেশ প্রাথমিকভাবে গ্রহণ করেছে? অপশানগুলো কি? পশ্চিমবঙ্গ, ভারত মানে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ, বি আছে নাইজেরিয়া, সি আছে মার্কিন যুক্তরাষ্ট্র, ডি আছে তুরস্ক। এই যে পিকক মডেল কোন দেশ গ্রহণ করেছে? তাহলে এটা অ্যান্সার কী হবে? এটা হবে পশ্চিমবঙ্গ, ভারত মানে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ এই পিকক মডেল গ্রহণ করেছে। আর এই পিকক মডেলের ফুল ফর্ম কি? PACOCK। পিকক, পি হলো পার্টিসিপেশন, ই হলো এঙ্গেজমেন্ট, এ হলো অ্যানালিসিস, সি হলো কোলাবোরেশন, ও হলো অবজারভেশন, আর কে হলো নলেজ। এই পিকক মডেল পশ্চিমবঙ্গের যে নিউ এডুকেশন পলিসি, পশ্চিমবঙ্গে যে নতুন এডুকেশন পলিসি আছে এখানে পিকক মডেল উপর গুরুত্ব আরোপ করেছে। এই তোমরা পিকক মডেল ফুল ফর্মটা পড়ে রাখবে। 42 নম্বর কোশ্চেন, পিকক মডেল কোন শিক্ষা মডেলে ব্যবহৃত হয়? অপশানগুলো কি? ওনলি সাবমেটিভ অ্যাসেসমেন্ট, বি আছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন মানে CCE, সি আছে ওনলি প্রি অ্যাসেসমেন্ট, আর ডি আছে ওনলি প্রজেক্ট বেস ইভ্যালুয়েশন। তাহলে পিকক মডেল কোন শিক্ষা মডেলে ব্যবহৃত হয়? এটা কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। এটার অ্যান্সার হবে বি। পশ্চিমবঙ্গে যে নতুন এডুকেশন পলিসি হয়েছে এখানে পিকক মডেল ওপর গুরুত্ব আরোপ করা হয়েছিল। 43 নম্বর কোশ্চেন, নিচের কোনটি রেশিও স্কেল উদাহরণ? অপশানগুলো কি? তাপমাত্রা, বি আছে রক্তচাপ, সি আছে বয়স, আর ডি আছে রেটিং স্কেল। তাহলে কোনটা রেশিও স্কেলের উদাহরণ? এটা হবে অ্যান্সার হবে বয়স। বয়স হলো রেশিও স্কেলের উদাহরণ। 44 নম্বর কোশ্চেন, ইন্টারভ্যাল স্কেলের বৈশিষ্ট্য হলো মানে কোনটা ইন্টারভ্যাল স্কেলের বৈশিষ্ট্য সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি? শূন্য মানের অভাব, বি আছে গাণিতিক গড় মানে মিন নির্ণয় করা যায় না, ডি আছে শুধুমাত্র শ্রেণীবিন্যাস করা যায়, আর ডি আছে আপেক্ষিক অনুপাত নির্ণয় করা যায়। তাহলে রেশিও স্কেলের উদাহরণ কি? শূন্য মানের অভাব মানে অ্যাবসলিউট জিরো রেশিও স্কেলে ইন্টারভ্যাল স্কেলে হয় না, এটা রেশিও স্কেলে হয় অ্যাবসলিউট জিরো, কিন্তু ইন্টারভ্যাল স্কেলে অ্যাবসলিউট মানে শূন্যের মানের অভাব থাকে। তাহলে এটার অ্যান্সার হবে এ। 45 নম্বর কোশ্চেন,
চমৎকার, ভালো, মোটামুটি, খারাপ এই ধরনের রেটিং কোন স্কেলে পড়ে? এই যে চমৎকার, অনেক সময় রেটিং দেয় চমৎকার, ভালো বা মোটামুটি বা খারাপ, এই ধরনের রেটিং কোন স্কেলে দেয়? অপশানগুলো কি? নমিনাল স্কেলে, বি আছে অর্ডিনাল স্কেল, সি আছে ইন্টারভ্যাল স্কেল, আর ডি হচ্ছে রেশিও স্কেল। তাহলে কোন স্কেলে দেয়? এটা হলো অর্ডিনাল স্কেল। অর্ডিনাল স্কেলে এই যে একটা কে ভালো পেলো, কেউ খারাপ পেলো, এই যে রেটটা, এটাকে হয় অর্ডিনাল স্কেল। তাহলে এটার অ্যান্সার হবে বি। 46 নম্বর কোশ্চেন, সমাজমিতি পদ্ধতির জনক কে? অপশানগুলো কি? ফয়েড, ইউং, সি আছে জে এল মোরেনো, আর ডি আছে নর্থওয়ে। তাহলে সমাজমিতির জনক কে? জে এল মোরেনো। এটার অ্যান্সার তাহলে সি। 37 নম্বর কোশ্চেন, সর্বপ্রথম কে প্রতিফলন অভিক্ষার নামকরণ করেন? অপশানগুলো কি? এ হলো এল কে ফ্র্যাঙ্ক, বি আছে মারে, সি আছে রোসাল, আর ডি আছে, এটা রোসা হতো, আর ডি আছে মর্গ্যান। তাহলে কে প্রথম প্রতিফলন অভিক্ষার নামকরণ করে? এল কে ফ্র্যাঙ্ক। এটার অ্যান্সার হবে এ। 48 নম্বর কোশ্চেন, নিচের কোনটি ক্লোজ এন্ডিং পরীক্ষার একটি দুর্বলতা? এই যে পরীক্ষার প্রশ্নপত্র হয় ওপেন এন্ডিং অ্যান্ড ক্লোজ এন্ডিং, কোনটা ক্লোজ এন্ডিং প্রশ্নের দুর্বলতা? এই দুর্বলতা চিহ্নিত করতে বলেছে। অপশানগুলো কি? বিশ্লেষণ সহজ, বি আছে তথ্য পরিমাপ সীমিত, সি আছে গবেষণার জন্য উপযোগী, আর ডি আছে সময় কম লাগে। তাহলে ক্লোজ এন্ডিংয়ের দুর্বলতা কি? তথ্য পরিমাপে সীমিত। ক্লোজ এন্ডিং কি? এই যে 4টা অপশান আছে তার মধ্যে কোনটা কি মানে ঠিক সেটা টিক মারা, এটাকে বলা হয় ক্লোজ এন্ডিং। আর ওপেন এন্ডিং কোশ্চেন কেমন? ওপেন এন্ডিং হলো যেমন আকবর কত বছর আকবরের রাজত্বকাল বর্ণনা করো, একটা নিজের ওপিনিয়ন দিতে পারবো বা নিজের মতো করে বলতে পারবো, এটাকে বলা হয় ওপেন এন্ডিং কোশ্চেন। আর যখন অপশানের মধ্যে থেকে বিচার করতে হয় কোনটা ঠিক কোনটা ভুল, এই যে করা, এটাকে বলা হয় ক্লোজ এন্ডিং কোশ্চেন। তাহলে এটার অ্যান্সার হবে বি। ঊনপঞ্চাশ নম্বর কোশ্চেন, থ্যামেটিক অ্যাপ্রিসিয়েস টেস্ট এর উদ্ভাবক কে? থ্যামেটিক অ্যাপ্রিসিয়েস টেস্টের উদ্ভাবক কে? অপশান কি? এ হলো অ্যালফ্রেড বিনে, বি আছে ডেভিড হেসলার, সি আছে হ্যান্ডি এ মোরে, আর ডি আছে কার্ল রোজার্স। তাহলে থ্যামেটিক অ্যাপ্রিসিয়েস টেস্টের উদাহরণ কি? হেনরি এ মুরে। তাহলে এটার অ্যান্সার হবে সি। ভীষণ কমন কোশ্চেন অ্যান্ড রিপিটেড কোশ্চেন, এই কোশ্চেনটা পরীক্ষা খুব পড়ে। 50 নম্বর কোশ্চেন, লাস্ট কোশ্চেন, ভেসলার বুদ্ধিমত্তা স্কেলের অন্যতম বৈশিষ্ট্য কী? ভেসলার যে বুদ্ধিমত্তা স্কেল দিয়েছিল তার বৈশিষ্ট্যটা কী সেটা জানতে চেয়েছে। এ হলো এটি শুধুমাত্র শিশুদের জন্য, বি আছে এটি মৌখিক কর্মদক্ষতা উভয় ধরনের প্রশ্ন থাকে, সি আছে শুধুমাত্র লিখিত পরীক্ষা, আর ডি আছে এটি ভাষা নির্ভর নয়। তাহলে ভেসলারের বুদ্ধিমত্তা স্কেলের বৈশিষ্ট্য কী? এটা হলো মৌখিক কর্মদক্ষতা উভয় ধরনের প্রশ্ন থাকে। এটা এই ভেসলার ইন্টেলিজেন্স টেস্ট ভার্বাল হয় এবং নন ভার্বাল হয়। এটি মৌখিক ও কর্মদক্ষতা উভয় ধরনের প্রশ্ন থাকে, এটাই হলো ভেসলার ইন্টেলিজেন্স টেস্টের বৈশিষ্ট্য। তাহলে এটার অ্যান্সার হবে বি। তাহলে আজকে আমাদের 50টা কোশ্চেন কমপ্লিট হলো। কোশ্চেনগুলো কেমন লেগেছে মেসেজ করে জানাবে, ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, আর তোমাদের যদি কোনো কোশ্চেন নিয়ে অসুবিধা থাকে আমাকে মেসেজ করো, আমি তার উত্তর দেব। ধন্যবাদ।